আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আপনারা যারা আজকের আমাদের এই লেকচারটি দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই টপিকস থেকে প্রশ্ন এসে থাকে। তো সেই টপিকসটা হচ্ছে কারেক্ট স্পেলিং। এই কারেক্ট স্পেলিং থেকে আমাদের বিসিএস পরীক্ষা, ব্যাংক পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা সহ যতগুলা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পরীক্ষাগুলো আছে, প্রতিটা পরীক্ষাতে দেখা যায় এই টপিকস থেকে কিন্তু আমাদের প্রশ্ন বাধ্যতামূলক আসেই। তো সেক্ষেত্রে আমাদের যে কিছু কিছু প্রশ্ন নিয়ে আবার একটা সমস্যা তৈরি হয়, যে দেখতে একই রকম, ঠিক আছে, মানে হচ্ছে যে একটা অপশনের সাথে যখন আমরা আরেকটা অপশন মিলাইতে যাই, তখন আমরা দেখি যে হচ্ছে যে প্রায় দুইটা অপশন একদম সিমিলার টাইপের হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যখন সঠিক অ্যান্সারটা চুজ করব, তখন কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। তো এইরকম কিছু কিছু আমাদের সমস্যা আছে, যে অ্যাটলিস্ট 20টা মতো আমাদের যে স্পেলিং আছে, যেখানে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই, আসলেই অ্যান্সার কোনটা হবে। তো আমরা এরকম পাজল টাইপের কিছু স্পেলিং আজকে সিলেক্ট করেছি, যেগুলো নিয়ে সবসময় আমাদের একটা কনফিউশন কাজ করে। তো আমরা এখানে কিছু ট্রিক্স দেখব, ট্রিক্স দেখে কিভাবে সহজেই আমরা এগুলা অ্যাকুরেট অ্যান্সারটা করতে পারি সেটাও খেয়াল করব। সাইকোলজিক্যাল হলো একটা গুরুত্বপূর্ণ স্পেলিং। এই স্পেলিংটা আমরা প্রায় সময় ভুল করে থাকি, এবং কখনো কখনো আমাদের এটা নিয়ে মানে খুব কনফিউশন তৈরি হয় যে এটা কি করে মনে রাখবো, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে যে যদি আমরা ভেঙে নেই, আমরা একটা বিষয় সবসময় খেয়াল রাখবো, যে ওয়ার্ড গুলা বড় সেই ওয়ার্ড গুলো আমরা কি করব, ছোট ছোট করে ভেঙে নিব। ভেঙে নিলে তখন দেখা যাবে যে তখন আর ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, তো এখন আমরা প্রথমটাই দেখি, যে সাইকোলজিক্যাল অর্থাৎ এই যে PSY, এটাকে যদি আমি বলি কি পিসি। হ্যাঁ, তারপরে কি আছে, তারপরে চলো CHOLO চলো। আচ্ছা, তারপরে কি আছে, যাই, GI যাই, CAL কাল। তার মানে পিসি চলো যাই কাল, তাই না? সাইকোলজিক্যালটা যদি আমরা এইভাবে ভেঙে ভেঙে যদি উচ্চারণ করি, তাহলে দেখা যাবে যে এইটা আমাদের আর কখনোই ভুল হবে না। তো আশা করি প্রথমটা আমাদের বোঝা গেছে। এরপরে আছে কি, অ্যাসাসিনেশন। তো অ্যাসাসিনেশনটা, এটার মিনিংটা কি? অ্যাসাসিনেশনটা হচ্ছে গুপ্ত হত্যা, তাই না? তো গুপ্ত হত্যা যেহেতু, তো আমরা এখানে এখন কি করব, অ্যাসাসিনেশন আমাদের অনেক সময় কনফিউশনে পড়তে হয় যে এস একটা হবে নাকি এস দুইটা হবে, অথবা প্রথমটার সাথে এস একটা হবে নাকি দ্বিতীয়টার সাথে এস দুইটা হবে, তাই না? তো এইরকম কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়তে হয়। তাহলে আমরা এটা কি করব, এটাও কিন্তু আমরা সেই সহজভাবে কিন্তু ভেঙে নিব। তাহলে ভাঙলে এখন কিভাবে ভাঙতে পারি? আচ্ছা, প্রথমে এ ডাবল এস, তাই না? এ ডাবল এস এস, তারপরে আবার কি আছে, এ ডাবল এস এস, তাই না? তারপর আমরা কি করব, এখানে আই যেটা আছে, আইটাকে আমরা আলাদা করে দিব। তার মানে এস এস আই নেশন, তাহলে কি হয়ে যাবে, অ্যাসাসিনেশন। হ্যাঁ, তো এইরকম করে যদি আমাদের বড় বড় শব্দগুলো পাবো, সেই শব্দগুলো যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি, তাহলে দেখা যায় যে পরীক্ষার সময় এই স্পেলিং থেকে যত কঠিনই দিক না কেন আমাদের কিন্তু ভুল হবে না। এবং কোনো শিক্ষার্থী যখন হচ্ছে যে এটা পড়তে চাইবে বা মনে রাখতে চাইবে, তখন কি করবে, সে যদি এভাবে ভেঙে ভেঙে খাতায় কয়েকবার লেখার প্র্যাকটিস করে, তাহলেও কিন্তু তার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যেটা আছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে কি, এটা হচ্ছে মূল্য নির্ধারণ করা, তাই না? তো আমরা এখন এটাও যদি ভেঙে করি, তাহলে প্রথমে এ ডাবল এস আছে, এটাকে আমরা আলাদা করব। তারপরে কি আছে, ই ডাবল এস, এটাকে আমরা কি করব, আলাদা করব। তারপরে কি আছে, মেন্ট, তার মানে এস এস মেন্ট, তাই না? এস এস মেন্ট, তার মানে এস এখানে দুইটা ডাবল এস, তারপরে ই এর সাথে আবার ডাবল এস, শেষে কি আছে, মেন্ট আছে, তাই না? তো আশা করি এটাও বোঝা গেছে। এরপরে আছে কি, লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট মানে কি, এটা হচ্ছে যে নিম্ন পদস্থ সেনাপতি। তো এখন যদি হচ্ছে যে আমরা সাধারণত বলার সময় কি বলি, লেফটেন্যান্ট, তাই না? তো লেফটেন্যান্ট যদিও মুখে মুখে বলি, কিন্তু এটা লেখার সময় কিন্তু আমাদের ভুল হওয়ার চান্স থাকে, অথবা পরীক্ষায় চারটা অপশন এমন ভাবে সাজিয়ে দেয়, দেখলে মনে হয় যেন একবার ক অ্যান্সার হচ্ছে, আবার মনে হচ্ছে খ অ্যান্সার হচ্ছে, তাই না? দুইটাই রাইট মনে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ভেঙে নিব। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করে ভাঙতে পারি, প্রথমে আমরা লাইটা আলাদা করব, লাই। তারপরে কি আছে,
ইউটাকে আলাদা করব, তারপরে কি আছে টেন, টেনটাকে আলাদা করব, তাহলে শেষে কি থাকে অ্যান্ড। তার মানে কি লাই ইউ 10 অ্যান্ড, অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়া, তাই না? তো অর্থাৎ আমরা যখন এটা মুখে বলি তখন কি বলতাম লেফটেন্যান্ট বলতাম, কিন্তু যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সময় অবশ্যই আমরা এভাবে ভেঙে ভেঙে কিন্তু প্র্যাকটিস করব, তাহলে এটার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। হ্যাঁ, আচ্ছা এরপরে কোনটা আছে লাইসেন্স। তো আমরা জানি যে লাইসেন্সটা কি, লাইসেন্সটা হচ্ছে অনুজ্ঞাপত্র, অর্থাৎ আমাদের যেমন গাড়ির লাইসেন্স লাগে, তারপর হচ্ছে যে কেউ যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে যায় তাহলে তাহলে সেখানে তাকে ট্রেড লাইসেন্স লাগে, তাই না? তো এইখানে যে আমরা এখন লাইসেন্সটা করব, এই শুরুতে যে লাইসেন্স সিই, তাই না? এই সিই যেটা, এটা কিন্তু আমাদের হচ্ছে যে নাউন, আবার যখন নিচে দেওয়া আছে এসই, এটা কি, এটা হচ্ছে কিন্তু ভার্ব, তাই না? আচ্ছা তাহলে এখন এটা আমরা কি করে হচ্ছে যে এখন ভাঙতে পারি, যে প্রথমে আছে আমাদের লাই, আলাদা করলাম, তারপরে কি আছে সেন্স, সিইএন, সিই, এটা কিন্তু আর ভাঙার দরকার নেই, তাই না? তো আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে কখন সি হবে আর কখন এস হবে। এই দুইটার ক্ষেত্রে যেমন এই যে পাশাপাশি যে দুইটা আছে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে এস। তোমাদের এখানে অপশনে যদি দুইটার যে কোনো একটা থাকলো সেটাই হবে অ্যান্সার, কিন্তু সিই যখন হবে তখন ধরে নিতে হবে ওইটা হচ্ছে নাউন, আর যখন এসই থাকে তখন ধরে নিতে হবে সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? আচ্ছা এরপরে কি আছে ব্যুরোক্রেট, তাই না? ব্যুরোক্রেট এখন কি বলবো আমরা, তাহলে এটাও এখন আমরা ভেঙে নিতে পারি। হ্যাঁ, কিভাবে? আচ্ছা প্রথমে আমরা হচ্ছে যে বুটা কেটে নিলাম, তারপরে কি আছে আর ইতে রি, তাই না? তারপরে কি আছে এ ইউ আও, তারপরে কি আছে ক্র্যাট, তার মানে বিউরি আও ক্র্যাট। তার মানে ব্রোক্রেট যখন থাকবে তখন আমরা সেটা ভেঙে নিয়ে কি করব, প্রথমে বি ইউ, তারপরে আর ই, তারপরে এ ইউ, তারপরে সি আর এ টি, ঠিক আছে? তাহলে ব্রোক্রেটটাও আমাদের হয়ে গেল। আচ্ছা এরপরে যেটা আছে কিন্ডার গার্ডেন। তো আমরা হচ্ছে যে বলি যে কিন্ডার গার্ডেন, তাই না? যে বাচ্চাটা কোথায় পড়ে, কিন্ডার গার্ডেনে পড়ে। তো এটা আসলে কিন্ডার গার্ডেন হবে না, এটা হবে কি কিন্ডার গার্ডেন। হ্যাঁ, তাহলে এখন এটা আমরা কি করে রাইট করতে পারি, প্রথমে কি লিখবো কিন্ডার, এইটা আমরা এখানে গ্যাপ দিব, তারপরে কি আছে গার্ড, জি এ আর গার্ড, তারপরে কি হবে টেন, টি ই এন, টেন, কখনোই কিন্তু ডি ই এন হবে না, অবশ্যই সেটা টি ই এন হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আছে কি গেজেট, তাই না? গেজেট মানে কি, এটা হচ্ছে সরকারি ইশতেহার। এখন গেজেটটা যখন আমরা মানে মনে রাখার চেষ্টা করব, তখন আমরা এটা কি করে মনে রাখতে পারি, প্রথমে হচ্ছে যে গা, ঠিক আছে? তারপরে কি হবে জে, তারপরে কি হবে ডাবল টি, তারপরে কি হবে ই, তাই না? তার মানে গা জে টি টি ই, তার মানে এটা কি হয়ে যাবে গেজেট। অর্থাৎ আমাদের হচ্ছে যে এখানে অনেক সময় কনফিউশন আসে যে গেজেটের ক্ষেত্রে আমরা টি একটা ব্যবহার করব নাকি দুইটা ব্যবহার করব। মনে রাখতে হবে গেজেটের ক্ষেত্রে সব সময় টি হচ্ছে দুইটা হবে। হ্যাঁ, এরপর আর একটা আছে এন্টারপ্রেনিউর, তা উদ্যোক্তাদের কি বলা হয়, এন্টারপ্রেনিউর বলা হয়। তো এইটা যখন আমরা ইংলিশে নিজে নিজে লিখতে যাই বা এটা যখন কোনো বাক্যে আমরা এই শব্দটা ব্যবহার করি, তখন কিন্তু আমাদের এদিক ওদিক হইলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে যে ভেঙে নিব, কিভাবে ভাঙবো, এন্ট্রি, প্রথমে আমরা এটা লিখবো ই এন টি আর ই, এন্ট্রি, তারপর কি লিখবো প্রি, পি আর ই প্রি, তারপর কি হবে নেওর, এন ই ইউ আর, অর্থাৎ এন্ট্রিপ্রেনিউরটা আমাদের এই যে সহজ হয়ে কিন্তু ভাঙা হয়ে গেছে। তার মানে প্রথমে কি লিখবো এন্ট্রি, তারপরে আছে প্রি, তারপরে হচ্ছে নেওর। এইভাবেও কিন্তু আমরা বড় বড় যে শব্দগুলো আছে, অর্থাৎ আমাদের ভুল করার চান্স থাকে বেশি, সেই শব্দগুলো আমরা এইভাবেই মনে রাখতে পারি। আচ্ছা এরপরে আর একটা আছে কি ডিপথেরিয়া, ডিপথেরিয়া মানে কি, মানে কণ্ঠনালীর সংক্রামক রোগ, তাই না? আচ্ছা তাহলে এইটা যখন আমরা হচ্ছে যে
মনে রাখতে যাব তখন আমাদেরকে এটাও ভেঙে নিতে হবে। তো অনেকে কি বলে এই যে ডিআইপি ডিপ, তারপরে কি বলে থেরিয়া THERIA, হ্যাঁ, ডিপথেরিয়া এইভাবে কিন্তু বলে, কিন্তু এইচটা অনেকে কি করে এটা মিসিং করে ফেলে। কিন্তু এইচটা এখানে মিসিং হবে না। আচ্ছা এখন তাহলে আমরা এটা কি করে ভাঙবো? প্রথমে আমরা লিখবো ডিপথ। ডিপথ প্রথমে আমরা এটা আলাদা করব। ডিপথ DIPH, এই যে ডিপ, এটা কিন্তু আমরা আলাদা করছি। এরপরে কি আছে? দা, দীপ দা রিয়া, হ্যাঁ, দীপ দা রিয়া। তার মানে আমি হচ্ছে যে তাহলে এটা আমরা যখন একবারে উচ্চারণ করবো তখন কি হবে? ডিপ থেরিয়া, হ্যাঁ। কিন্তু যখন হচ্ছে যে তুমি এটা আলাদা করে নেবে তখন কি হয়ে যাবে? ডিপ দা রিয়া। এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি বা ভেঙে ভেঙে যদি উচ্চারণগুলো আমরা লিখি, তাহলে একটা স্পেলিংও আমাদের ভুল হওয়ার চান্স নেই, এবং পরীক্ষায় যে স্পেলিং নিয়ে আমাদের হচ্ছে যে কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশন গুলা কিন্তু মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা এরপরে কি আছে? কমিটি। কমিটিটা হচ্ছে যে খুবই সহজ, এটা আমরা সচরাচর প্রায় সবসময় ব্যবহার করি। এখানে হচ্ছে যে আমাদের শুধু এইটুকু মনে রাখলে চলবে, কমিটির ক্ষেত্রে দুইটা এম হবে, দুইটা টি হবে এবং দুইটা ই হবে। আচ্ছা এরপরে আছে কি? মিলিয়নিয়ার, হ্যাঁ। মিলিয়নিয়ার মানে কি? লাখপতি বা লক্ষপতি। আর একটা আছে কি? মিলেনিয়াম, মানে হাজার বছর। তারপরে বিলিয়নিয়ার, এটা কি হবে? ধনকুবের। তো এই মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, মিলেনিয়াম, এইগুলো আমাদের কিন্তু পরীক্ষায় খুবই খুবই আসে এবং খুবই খুবই ভুল হয়। তো আশা করি আজকের এই আমাদের আলোচনাটি দেখার পর আর কখনোই এই জাতীয় প্রশ্নগুলো বা সমস্যাগুলো আমাদের ভুল করার সুযোগ থাকবে না, হ্যাঁ। তো এখন আমাদের এটা যখন আমরা করব, ভাঙবো, তখন আমরা কিভাবে ভাঙতে পারি? প্রথমে কি ভাঙবো? প্রথমে আমরা ভাঙবো হচ্ছে যে মিল, IL, হ্যাঁ, এটাকে আগে আলাদা করব। এই যে মিল আলাদা করা হয়ে গেছে। তারপরে কি আছে? LION, লায়ন, এই যে লায়নটাকে আলাদা করে দিলাম। তারপরে কি রাখলাম? AI, আই, তারপর কি থাকে? রে, আর ই রে। তার মানে মিল, লায়ন, আই, রে। এটা তাহলে আমরা যখন সম্মিলিতভাবে উচ্চারণ করব তখন কি হয়ে যাবে? মিলিয়নিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমরা এখন কি করলাম? মিল, লায়ন, আই, রে। ঠিক আছে, কত বড় একটা শব্দ এবং জটিল শব্দ ছিল সেটা কিন্তু মুহূর্তের মধ্যেই আমরা সহজ করে ফেলেছি। আচ্ছা বিলিয়নিয়ারটাও আমরা সেম ভাবে করি, দেখি। BILL আছে, তারপরে IONAIRE এইভাবে দেওয়া আছে, তাই না? আমরা আগে এটা ভেঙে নেব। প্রথমে BIL, এটা আলাদা করে নিলাম। তারপরে কি আছে? লায়ন, LION, লায়ন, এই যে লায়নটা আলাদা করে নিলাম। তারপরে কি আছে? আই রে, তাই না? তার মানে আমি এখন এখানে আইটা আলাদা করে নেব। আই, তাহলে শেষে কি থাকলো? রে থাকলো। অর্থাৎ বিল, লায়ন, আই, রে। হুম। তো এইখানে যে বিলিয়নিয়র, মিলিয়নিয়র যেগুলো আমাদের ছিল, তাহলে আশা করি আর কখনোই আমাদের ভুল হবে না। যখন আমি বিলিয়নিয়ারের কথাটা মাথায় আসবে তখন আমি কি মনে করব? তখন আমি প্রথমে লিখব বিল, BIL, বিল। তারপরে কি লিখবো? লায়ন, LION, লায়ন। তারপরে কি লিখবো? তারপরে AII, তারপরে কি লিখবো? RE, রে, হ্যাঁ। তার মানে বিল, লায়ন, আই, রে, তাই না? আচ্ছা এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কিন্তু আমাদের সহজেই মনে থাকবে। এরপরে আর একটা আছে কি? মিলিয়নিয়াম, হ্যাঁ, মিলেনিয়াম আছে না? আচ্ছা তাহলে এইখানে যে আমাদের দুইটা এল আছে, তাহলে আমরা একটা আলাদা করে ফেললাম, MIL, মিল, তাই না? তারপর কি আছে? LEN, লেন। তার মানে কি হয়ে গেল? মিল, লেন। তারপর কি আছে? নিয়াম, NI, নাই। তারপরে UM এ কি হয়ে গেল? আম। তার মানে মিল, লেন, নাই, আম, মিল, লেন, নাই, আম। এইভাবে যদি আমরা খাতায় কয়েকবার করে প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে যে এটাও আমাদের এক মুহূর্তের মধ্যেই কিন্তু মাথার মধ্যে সেট হয়ে যাবে, ঠিক আছে? মিলেনিয়াম কি হবে তাহলে? মিল, লেন, নাই, আম। এটা লিখলেই হয়ে যাবে।
এরপরে একটা আছে কি কর্নেল। আমরা যখন হচ্ছে যে বাংলায় লিখি কর্নেল, কর্নেল লিখি না, কিন্তু যখন ওটা আমরা ইংলিশে করতে যাই তখন আমাদের কি করতে হয়, তখন হচ্ছে যে কলোনেল, এইটা কিন্তু আমাদের আগে লিখতে হয়। তাহলে কি লিখতে হবে আগে, সিওএলও, কলো, তারপরে এনইএল, নেল, কলোনেল। তাহলে কি হয়ে যাবে, টোটাল উচ্চারণটা হবে কর্নেল। হ্যাঁ, COR এটা কিন্তু হবে না। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোশ্চেনিয়ার, তাই না? আমরা যখন হচ্ছে যে কথায় কথায় বলি যে কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার যখন আমরা পাবো তখন সেটা কি করব, আমরা এটাও কিন্তু সেম আগের মতো করেই আলাদা করে নেব। তাহলে এখন আমি কি করতে পারি, প্রথমে আমি যেটা আলাদা করব সেটা হচ্ছে লিখবো যে কোশ্চেন। তাহলে QUESTION, কোশ্চেন, কোশ্চেনটা আমি আলাদা করে ফেললাম। তারপরে কি আছে, NAI, হ্যাঁ, এটা হচ্ছে কি হবে তাহলে, নাই। তারপরে কি হলো, RE, রে, তার মানে কোশ্চেন নাই রে। তো কেউ যদি হচ্ছে যে বলে কোশ্চেনিয়ার বানানটা কি হবে, বা পরীক্ষায় যখন কোশ্চেনিয়ার আসবে, বা হচ্ছে যে যখন মুখস্থ করতে হবে যে কোশ্চেনিয়ার তো মনেই থাকতেছে না, কি করতে পারি, তখন আমাদের এভাবে ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করব এবং খাতায় কয়েকবার লিখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। কোশ্চেনিয়ার তাহলে কি হবে, প্রথমে আমি কি মনে করব, প্রথমে মনে করব যে কোশ্চেন, তারপরে কি হবে, তারপরে হচ্ছে নাই, তারপরে কি হবে, তারপরে রে, কোশ্চেন নাই রে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেনিয়ার। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে ডায়রিয়া। ডায়রিয়াটা আমাদের কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। তো এটা যদি হচ্ছে যে আমরা একটু ভেঙে নিই, ভেঙে নিলে এটা কি হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। তো কিভাবে আমরা ভাঙতে পারি, যেমন এই যে DI, ডাই, তাই না, তারপর কি আছে আর, এ ডাবল এর আছে DI, ডাই, তারপর এ ডাবল আর, আর, তারপর কি আছে HO, হো, তারপর কি হবে ইয়ে, ইয়া, তার মানে ডাই আর হো ইয়া। হ্যাঁ, ডাই আর হো ইয়া। ডায়রিয়াকে যখন আমরা হচ্ছে যে এরকম পাবো, তখন আমি মনে মনে কি কল্পনা করব, যে DI, ডাই, তারপরে এ ডাবল আর, আর, তারপরে হো, HO, তারপরে কি হবে ইয়া, ইএ, ইয়া। তার মানে, অথবা যদি আমাদের হচ্ছে যে 4টা অপশনে যদি ডায়রিয়াটা দিয়ে দেয় কোনটা রাইট অ্যান্সার হবে, তখনও কিন্তু আমরা এই লজিকটা সেখানে ব্যবহার করতে পারি। প্রথমে ডাই আর হো ইয়া, হ্যাঁ, এইটা এইভাবে ভেঙে ভেঙে যদি করি, তাহলে ওই যে কঠিন যেটা ওটাও কিন্তু আমাদের কাছে সহজ হবে। আচ্ছা, এখানে একটা আছে টোবাকো। টোবাকোকে অনেকেই হচ্ছে যে আমাদের কে উচ্চারণ করে, TOBAKO, হ্যাঁ, মনে রাখতে হবে ওটা কে হবে না, ডাবল সি হবে। টোবাকোর ক্ষেত্রে ডাবল সি দিলেই আমাদের এটা শেষ। আচ্ছা, এরপরে কি আছে ট্রিয়াম্ফ, তাই না, এরপরে কি আছে ট্রিয়াম্ফ আছে, এটা হচ্ছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে বিজয়। তো হচ্ছে যে আমাদের যখন এটা ভেঙে নিব তখন আমরা কি করব, প্রথমে TRI এটাকে আমরা হচ্ছে যে আলাদা করে নিব, হ্যাঁ, তারপরে হচ্ছে কি থাকবে UM, আম্প, UMPH, আম্প, এইটাকে আমরা আলাদা করব, তার মানে ট্রায়াম্প। হ্যাঁ, তারপর কি আছে রেনেসান্স। রেনেসান্স মানে কি, এটা হচ্ছে যে পুনর্জন্ম, তাই না, বা নতুন ভাবে জন্মগ্রহণ করা। তার মানে এখন এটা যদি আমরা এখন ভেঙে লিখি, তাহলে আমরা কি লিখবো, প্রথমে লিখবো হচ্ছে যে রি, তারপর কি ভাঙবো, নাই, তারপর কি ডাবল এস, তারপর কি ANCE, তার মানে রি নাই ডাবল এস ANCE। হ্যাঁ, রেনেসান্স যখন আমরা লিখবো তখন যদি আমরা এইভাবে একটু ভেঙে ভেঙে কয়েকবার প্র্যাকটিস করি খাতায়, তাহলে কিন্তু এইটা আমাদের আরো বেশি মাথায় থাকবে, যে রি নাই SSANCE। হুম, এরপর আমাদের লাস্ট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি পার্সোনেল। আমরা এই যে কথায় কথায় পার্সোনাল বলি না, কিন্তু এখানে আমরা যেটা লিখেছি সেটা কি, সেটা হচ্ছে পার্সোনেল। এই পার্সোনেলের মিনিংটা কি, সেনাবাহিনীতে বা কোনো একটা প্রতিষ্ঠানে নিযুক্ত ব্যক্তি, তাই না। তো এখানে যে আমরা পার্সোনেলটা পাবো, এইখানে কিন্তু আমাদের প্রথমে কি করব, পার্সন আগে লিখবো, হ্যাঁ, পার্সন লেখার পর শেষে যে আমাদের NEL থাকবে ওইটাকে আমরা আলাদা করে দেব। তাহলে কি হয়ে গেল, পার্সোনেলের ক্ষেত্রে আমাদের এন কিন্তু দুইটা হয়, হ্যাঁ, আর পার্সন PA কখনোই হয় না, সবসময় PE হয়।
সুতরাং পার্সোনেল যখন আমরা পাবো তখন এন হবে 2টা, এবং যখন আমরা ভেঙে লিখবো তখন 2n এর মাঝখানে যদি একটা গ্যাপ রাখি তাহলে কি হয়ে গেল, একটা হচ্ছে পার্সন, একটা হচ্ছে নেল, তাই না? তাহলে পার্সোনেল। আচ্ছা, এটার মিনিংটা হচ্ছে কি, সেনাবাহিনীতে নিযুক্ত ব্যক্তি। তো হচ্ছে যে আমাদের আজকের আলোচনা মূলত এ পর্যন্তই ছিল। আশা করি যে হচ্ছে যে আমাদের কারেক্ট স্পেলিং এর যে সমস্যাগুলো, অর্থাৎ যে প্রশ্নগুলা আমরা পরীক্ষায় সবচেয়ে বেশি বেশি ভুল করে থাকি, সেই প্রশ্নগুলা সিলেক্ট করে কিন্তু আমরা আজকে আমাদের লেসনটি সাজিয়েছি। তো আশা করি সবাই মানে বুঝতে পেরেছেন। আর এরকম করে আমরা এরপরেও ইংরেজি অংশের আরো গুরুত্বপূর্ণ কিছু আইটেম নিয়ে আলোচনা করব। তো হচ্ছে আপনারা সে পর্যন্ত পাশেই থাকবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।